আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম আছি তোমাদের সাথে। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় স্ট্রেট লাইন অর্থাৎ সরলরেখা নিয়ে। চলো শুরু করা যাক। পূর্ববর্তী লেকচারে আমরা দেখেছিলাম একটা ত্রিভুজের যদি তিনটি শীর্ষবিন্দু যদি আমাদের জানা থাকে তাহলে কিভাবে আমরা ভরকেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্বকেন্দ্র কেমনে নির্ণয় করতে পারি। চলো এরই ধারাবাহিকতা আমরা আসলে বিভিন্ন ধরনের সরলরেখার যে বিভিন্ন ধরনের রকমের যে সমীকরণ রয়েছে সেগুলো জানার চেষ্টা করি। খেয়াল করো, যখন আমরা দেখেছিলাম কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যদি আমরা ডিফাইন করে দিই যে এইটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা আমরা কিন্তু নিজেরাই আঁকতে পারি। চলো আমরা পেন সিলেক্ট করে নিই। খেয়াল করো, ধরলাম এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এবং খেয়াল করো, ধরলাম যে এই যে এটা হচ্ছে তাহলে মূল বিন্দু, তাহলে হচ্ছে তোমরা নিজেরাই বলো যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কিরকম হবে, অথবা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাটা কিরকম হবে। এটা যদি এক্স অক্ষ হয় তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হতে পারে এটা, অথবা হতে পারে এটা। এখন খেয়াল করো, এই যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাটা এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স অবস্থান করবে না। এবং খেয়াল করো, এই যে নির্দিষ্ট ডিস্টেন্সটা সব জায়গাতেই আসলে সমান হবে, ঠিক না? একইভাবে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা এক্স অক্ষ থেকে আসলে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে অবস্থান করবে। তাহলে খেয়াল করো, এই যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স বজায় রাখা, ধরলাম এই যে নির্দিষ্ট যে ডিস্টেন্সটা বজায় রেখে চলছে, এই নির্দিষ্ট ডিস্টেন্সটা ধরে নিলাম বি। তাহলে তোমরা নিজেরাই বলো এই যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হতে পারে। আবার 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 একটা চিত্র দেখি, সেটা হচ্ছে কি, ধরলাম এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। ধরলাম একটা সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে? তাহলে এবং তার ওয়াই অক্ষের সমান্তরাল বলতে পারে, তাহলে আমরা কি বুঝি, এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে সবসময় সে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে চলবে। তাহলে তোমরা নিজেরা বলো, যদি এই ডিস্টেন্সটা যদি হয়, তাহলে এই যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে। একইভাবে তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে সেটাও আমরা তাহলে দেখতে হবে। তোমরা তাহলে নিজেরাই দেখো, তোমরা নিজেরাই বলো এক্স অক্ষের সমীকরণটা কি। এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, এবং ওয়াই অক্ষের সমীকরণ কি, এক্স ইকুয়াল টু 0। তাহলে তোমরাই বলো, ওয়াই অক্ষের সমীকরণ যদি এক্স ইকুয়াল টু 0 হয়, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা যেটা ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স মেনটেন করে চলছে তার সমীকরণ কি হবে। হ্যাঁ, তোমরা আসলে সঠিকই গেস করেছো, সেটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু হবে। একইভাবে যে সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল, এখন এক্স অক্ষের সমীকরণ যদি ওয়াই ইকুয়াল টু 0 হয়, তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা যেটা সবসময় বি একটা ডিস্টেন্স মেনটেন করে চলবে তার সমীকরণ কি হবে, ওয়াই ইকুয়াল টু বি হবে। বুঝতে পারছি? তাহলে আমরা এটা ইরেজ করে দিলাম। আমরা স্লাইডের দিকে আগাই। স্লাইডে কি বলছে দেখো, এক্স অক্ষের সমান্তরাল রেখা ওয়াই অক্ষকে বি অংশ কর্তনকারী এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে কি বলছি, ওয়াই ইকুয়াল টু বি। তাহলে আমরা তো আগে দেখেছিলাম এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি হবে। এখন দেখতে পাচ্ছি কি, এই যে এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আমরা আঁকলাম, যেটা হচ্ছে কি সবসময় এক্স অক্ষ থেকে আসলে কি করছি, সেটা ওয়াই একটা নির্দিষ্ট ডিস্টেন্স বি সবসময় মেনটেন করে চলছে। সো আলটিমেটলি এটার সমীকরণ দাঁড়ালো ওয়াই ইকুয়াল টু বি। তাহলে এবার আসলে আমরা পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে দেখা যাচ্ছে কি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। কি তোমরা নিজেরাই বলো, তাহলে আমরা যদি আগে বলে এসেছি সেটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, তাহলে আমরা গ্রাফিক্যালি যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি দেখতে পাবো, ওই যে ওয়াই অক্ষের সমান্তরাল যেহেতু রেখা, তাহলে হচ্ছে কি এইটা কি করবে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটা কি করবে, অল্টারনেট নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করবে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করবে কোন অক্ষ থেকে, ওয়াই অক্ষ থেকে। তাহলে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটা কি বলছে আমরা, তাহলে যদি এই যে ডিস্টেন্সটা সে মেনটেন করছে, এই ডিস্টেন্স যদি আমার কি হয়, হয়, তাহলে আমার কি হচ্ছে, আমার যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ দাঁড়াচ্ছে এক্স ইকুয়াল টু এ। এখন তোমরা একটা কথা বলো, এই যে এক্স ইকুয়াল টু এ রেখাটা এই পাশেও হতে পারে, এক্স অক্ষের বাম পাশে, ওয়াই অক্ষের বাম পাশেও হতে পারে, ডান পাশেও হতে পারে। বুঝতে পারছি? এবং খেয়াল করো, এই যে ডিস্টেন্সটা কিন্তু অল টাইম পজিটিভ। সো আলটিমেটলি আমরা বলবো, যদি এটা যদি এই পাশে হয়, তাহলে আমরা এ এবং এটা যদি ওয়াই একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে চলে, ঠিক আছে, এটা যদি এক ডিস্টেন্স মেনটেন করে চলে, সো আলটিমেটলি এই সরলরেখার সমীকরণ আমরা কি বলবো, এক্স ইকুয়াল টু মাইনাস এ। এই ছোট বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সো আলটিমেটলি এক্স অক্ষের যদি ওয়াই অক্ষের ডান পাশে হয়, তাহলে ওটার যদি এবং ডিস্টেন্স যদি এ হয়, তাহলে ওই সরলরেখার সমীকরণ হবে এক্স ইকুয়াল টু এ। বুঝতে পারছি? তাহলে আমরা ইরেজ করে নিলাম। তাহলে হচ্ছে সামনে আগায়। এবং খেয়াল করো, যদি আমাদেরকে বলা হয় যে
মূলবিন্দুগামী সরলরেখা যার ঢাল m আমরা জানি ওই সরলরেখার সমীকরণ বের করতে। তোমরা নিজেরা খেয়াল করো যে আমরা গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি। একটা মূলবিন্দুগামী সরলরেখা, খেয়াল করো 0,0 বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই সরলরেখাটার ঢাল আমার জানা আছে। এখন তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, ঢাল বলতে কি বোঝানো হয়? এখন এটা হচ্ছে কি, যদি ঢাল বিষয়টা ভালোভাবে দেখতে হয় আমাদের আগের লেকচারগুলো ভালো মতো ফলো করে আসতে হবে। সার্টিফিকেট আগের লেকচারগুলো দেখলে তোমরা জানতে পারবা ঢাল মানে হচ্ছে কি, আমরা ঢাল সম্বন্ধে দেখেছিলাম হচ্ছে কি এক্স অ্যাক্সিসের চেঞ্জের সাপেক্ষে ওয়াই অ্যাক্সিসের চেঞ্জ, বুঝতে পারছি? এক্স অ্যাক্সিসের চেঞ্জের সাপেক্ষে ওয়াই অ্যাক্সিসের চেঞ্জটাকে আমরা কি বলছিলাম? ঢাল বলছিলাম। সো আলটিমেটলি যদি ঢাল জানা আছে, সো আলটিমেটলি আমরা কি বলতে পারি? এই সরলরেখাটার সমীকরণ y = mx। এখন প্রশ্ন চলে আসে y = mx যদি হয় তাহলে আমাদের পরবর্তী যেটা চলে আসে সেটা হচ্ছে কি ছেদক আকার সরলরেখা। আমরা আগের যেটা স্লাইডে সেটা কি দেখেছিলাম, সেটা হচ্ছে কি মূল বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছিল, বুঝতে পারছি? যে সরলরেখাটা কি যাচ্ছিল? মূল বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু যদি এমন হয় যে সরলরেখাটা মূল বিন্দুর দিকে দিয়ে না গিয়ে ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ যদি কর্তন করে, বুঝতে পারছি? যে ওই সরলরেখার ঢালটা আমি আগের মধ্যে জানবো, কিন্তু কথা হচ্ছে সে হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে না এবং ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট পয়েন্টে সে ছেদ করবে, বুঝতে পারছি? এখন 0,0 ছেদ না করে অন্য যে কোনো একটা পয়েন্টে ছেদ করবে। ধরে নিলাম যে পয়েন্টে ছেদ করবে সেটা হচ্ছে কি, ধরে নিলাম ওটা হচ্ছে কি একটা অংশ ছেদ করলো, একটা অংশ কর্তন করলো ওয়াই অক্ষ থেকে। এই কর্তনকৃত অংশটা হচ্ছে ধরলাম সি, বুঝতে পারছি? এই পয়েন্ট, যে পয়েন্টে ছেদ করেছে অবশ্যই ওই পয়েন্টে একটা স্থানাঙ্ক থাকবে 0, হয়তো এই পয়েন্টে যেহেতু সি অংশ কর্তন করেছে, সো আলটিমেটলি এই পয়েন্টের স্থানাঙ্ক হবে 0, বুঝতে পারছি? তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক যদি 0, হয়, তোমরা নিজেরা বলো, এবং এই সরলরেখার ঢাল যদি m হয় তাহলে আমরা বলতে পারি y অক্ষের ছেদক অংশ যদি c হয় এবং এই সরলরেখার ঢাল যদি m হয়, আমরা ওই সরলরেখার সমীকরণ লিখতে পারি y = mx + c, বুঝতে পারছি? এখন y = mx + c দিয়ে আমরা এটাকে ডিফাইন করলাম এবং এই সরলরেখাটাকে আমরা বলছি ছেদক আকার সরলরেখা। খেয়াল করো, আমি আসলে প্রত্যেকটা সরলরেখায় বিভিন্ন টাইপের সরলরেখাকে একটা নাম দ্বারা ডিফাইন করার চেষ্টা করব। এর নামগুলো দিয়ে তোমরা আসলে খুব ইজিলি চিনতে পারবা সরলরেখাটা আসলে ভৌত বৈশিষ্ট্যটা আসলে তার নামের মধ্যে আসলে দ্রবীভূত রয়েছে আর কি, অনেকটা বলতে পারো। সার্টিফিকেট ছেদক আকার বলতে কি বোঝানো হচ্ছে, সেটাকে একটা ওয়াই অক্ষ থেকে একটা অংশ ছেদ মানে কর্তন করে নিয়েছে এবং ওই সরলরেখার ঢাল আমাদের যেহেতু জানা আছে, সো আলটিমেটলি ওই সরলরেখার সমীকরণ হচ্ছে কি y = mx + c এবং c হচ্ছে কি তার কর্তিত অংশটা। এখন আমার কোশ্চেন চলে আসে, যদি y = mx + c লিখলাম, এখন যদি হয় c পোর্শনটা, এই যে c, এটা যদি নেগেটিভ হয় তখন আমি কি করবো? অর্থাৎ সি নেগেটিভ হওয়া মানে কি, সরলরেখাটা আসলে এই পাশ দিয়ে যাচ্ছে, বুঝতে পারছি? এই যে কর্তিত অংশটা না, এই যে এটা ধরলাম সি থাকবে, কর্তিত অংশ যদি সি থাকবে, কিন্তু কথা হচ্ছে কি এই পয়েন্টের স্থানাঙ্কটা তখন দাঁড়াবে 0, তাহলে তখন আমার সমীকরণটা কি হবে? হ্যাঁ, সমীকরণটা আসলে খুব বেশি সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হবে না। সমীকরণটা হবে y = mx মাইনাস কি হবে, এই যে সির মান যদি 4 হয় আমরা যদি তখন এই y = -4 হবে, বুঝতে পারছি? অর্থাৎ এখানে -c হবে। তাহলে এইটুকু আমরা বুঝলাম। এখন আসো তাহলে পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে কি বলছে, ধরলাম আমার কাছে একটা সরলরেখার সমীকরণ জানতে চাওয়া হয়েছে, যার হচ্ছে ঢাল আমরা জানি এবং সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ফিক্স পয়েন্ট দিয়ে সবসময় পাস করবে। তো আমরা কি বলছি, যেহেতু আমাদের কাছে সরলরেখাটা ঢাল জানা আছে এবং সেই সরলরেখাটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে সেটা আমার জানা আছে, এই যে সরলরেখাটা যেটা এক বিন্দুগামী সরলরেখা যার ঢাল জানা আছে, এটা সমীকরণটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে y - y1 = m × x - x1, বুঝতে পারছি? এখন আমি খেয়াল করো, যে পয়েন্টটা জানা আছে সেই পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে কত? x1, y1 এবং এই সরলরেখাটার ঢাল দেওয়া আছে m দেওয়া আছে এবং সমীকরণটা কি বলছি আমরা? y - y1 = m × x - x1। এখন খেয়াল করো, দুই বিন্দুগামী সরলরেখা, এটা আমরা এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা অনেক আগে থেকে দেখে এসেছি, অনেক আগে থেকে চর্চা করে আসছি। সো আলটিমেটলি এই সরলরেখাটা যেহেতু আমরা আগে থেকে চর্চা করে এসেছি, সো আলটিমেটলি এটা আসলে পুনরায় একটা রিভিশন ধরে নিতে পারো। এটা হচ্ছে একটা সরলরেখা যদি দুইটা নির্দিষ্ট ফিক্স পয়েন্টের মধ্যে দিয়ে যায় তাহলে সরলরেখাটার সমীকরণটা কি হবে? y - y1 y1 - y2 x - x1 x1 - x2। এখন প্রশ্ন চলে আসছে কোনটা x1, কোনটা y1, কোনটা x2, কোনটা y2। খেয়াল করো, একটা পয়েন্টকে ধরে নিলাম হচ্ছে x1, y1, আরেকটা পয়েন্টকে ধরে নিয়েছি হচ্ছে x2, y2। সো আলটিমেটলি তাহলে আমরা সমীকরণটা কি পেলাম? খেয়াল করো, y - y1 y1 - y2 x - x1 x1 - x2। এখন কথা হচ্ছে তোমরা চাইলে এই যে পোর্শনটাকে y2 - y1 লেখা যায়, অনেকে এইভাবে লেখে। তখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, তুমি যখন y2 - y1 লিখছো তোমাকে অবশ্যই
x2 মাইনাস x1 লিখতে হবে। তখন খেয়াল করে, না হলে কিন্তু আমার সিগনিফিকেন্ট এই যেখানে একটা নেগেটিভ সাইন চলে আসবে, তখন আসলে আমার সমীকরণটা আসলে চেঞ্জ হয়ে যাবে। সো আলটিমেটলি তখন আসলে পুরোটা আমার যদি কোনো একটা ইকুয়েশনটা যদি কোনো কাজে কোনো একটা ম্যাথের অংশ হিসেবে আমরা ব্যবহার করি, সো আলটিমেটলি আমাদের একটা ভুল ডাটা দিবে, অর্থাৎ ভুল আনসার দিবে। সো আলটিমেটলি আমরা কী করবো, সবসময় খেয়াল রাখবো, যদি এই যে ওখানে যদি y1 দিয়ে স্টার্ট করি, এখানে x1 দিয়ে স্টার্ট করতে হবে, আর যেখানে যদি y2 দিয়ে স্টার্ট করি, এখানে x2 রাখতে হবে। এবং খেয়াল করে উপরে সবসময় কিন্তু y1 আর x1ই থাকবে, বুঝতে পারছি? এখানে কখনো x2 আর y2 ইউজ করার কোনো চান্সই নেই। তো আলটিমেটলি আমরা এটা মনে রাখছি, কি দেখছি যে এটা হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তাহলে খেয়াল করে, তাহলে আমরা ইরেজ করে দিলাম এবং পরবর্তী স্লাইডে আসলাম। পরবর্তী স্লাইডে কি দেখতে পাচ্ছি, পরবর্তী স্লাইডে দেখছি আমরা যে উভয় অক্ষকে ছেদকারী একটা সরলরেখার সমীকরণ। এখন খেয়াল করো যে কোনো একটা এমন একটা সরলরেখা থাকতে পারে না, সেটা হচ্ছে x অক্ষ থেকেও একটা অংশ কর্তন করলো, y অক্ষ থেকে একটা অংশ কর্তন করলো। এর আগে আমরা কি দেখেছিলাম, একটা হচ্ছে y অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ কর্তন করছিল এবং তার ঢাল জানা ছিল। তাহলে তখন আমরা তোমরা একটু রিভিশন দাও তো, সেই সমীকরণটা সরলরেখার সমীকরণ কি ছিল, y = mx + c। এখন খেয়াল করো, আমার কাছে এই যে সরলরেখাটা আছে সেটা যদি কি করে, উভয় অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ করে যদি কর্তন করে, আলটিমেটলি ওই সরলরেখার সমীকরণ কি হবে। ধরলাম আমি একটা র্যান্ডমলি একটা সরলরেখা নিলাম, সেটা হচ্ছে কি, ধরে নিলাম এই যে সমীকরণ নিলাম, সেটা হচ্ছে ধরলাম AB, এবং AB সরলরেখাটা কি করেছে, খেয়াল করো, x অক্ষ থেকে ছোট একটা অংশ কর্তন করে নিয়েছে। যদি অংশ কর্তন করে নেয়, তাহলে তোমরা নিজেরাই বলো, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, 0 হবে অবশ্যই। হ্যাঁ, এটা আমরা বুঝলাম, কারণ হচ্ছে এটাকে x অক্ষের উপর অবস্থান করছে, সো আলটিমেটলি এটা কোটি 0 হবে। একইভাবে যেহেতু y অক্ষ থেকে b অংশ কর্তন করে নিচ্ছে, সো আলটিমেটলি b পয়েন্টের স্থানাঙ্ক কি হবে, কি তোমরা বলো, 0,b। খেয়াল করে এখানে কিন্তু 0,b হবে, কি হবে, এটা 0,b হবে। সো আলটিমেটলি তোমরা নিজেরাই বলো, যদি এই যে x অক্ষ থেকে কর্তিত অংশ যদি a হয় এবং y অক্ষ থেকে কর্তিত অংশ যদি b হয়, তাহলে এই যে কর্তনকারী সরলরেখার সমীকরণটা আমরা এটাকে লিখতে পারি x/a + y/b = 1 আকারে লিখতে পারি। এবং এই সমীকরণটাতে খেয়াল করো, এই যে যেখানে a আছে এবং b, এগুলো আসলে x অক্ষ থেকে কর্তিত অংশ এবং y অক্ষ থেকে কর্তিত অংশ নির্দেশ করে, বুঝতে পারছি? সো আলটিমেটলি তাহলে আমরা সমীকরণটা জেনে গেলাম। এখন আসো পরবর্তী স্লাইডে কি বলছে দেখো, লম্ব আকার সরলরেখা। মূল বিন্দু থেকে কোন একটা রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি p হয় এবং উক্ত লম্ব x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আলফা কোণ তৈরি করে, তাহলে সরলরেখাটার সমীকরণ দাঁড়ায় x cos alpha + y sin alpha = p। আচ্ছা, তাহলে আমরা একটু এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা আসলে একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। চিত্রে কি বলছে খেয়াল করো, আমার কাছে একটা সরলরেখা আছে যেটা মূল বিন্দু থেকে যার লম্ব দূরত্ব হচ্ছে p। খেয়াল, তার হচ্ছে কি এই যে ডিসটেন্সটা আমরা পেন্সিলে করে নিচ্ছি, এই যে ডিসটেন্সটা, এটা হচ্ছে p, লম্ব দূরত্ব যেটা। খেয়াল করো, তাহলে হচ্ছে খেয়াল করো, যদি লম্ব দূরত্ব দেওয়া থাকে, সার্টিফিকেট আমরা বলতে পারি না ওই সরলরেখার উপর এই যে পয়েন্টে আসলে এটা লম্ব। হ্যাঁ, আমরা এটা বলতে পারি। তাহলে মূল বিন্দু থেকে ওই রেখার উপর লম্বের দৈর্ঘ্যটা দেখা যাচ্ছে কি p, এবং উক্ত লম্ব, খেয়াল করে এই লম্বটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি কি করেছে, আলফা কোণ তৈরি করেছে, তাহলে তখন এই সরলরেখার সমীকরণটা কি দাঁড়ালো, x cos alpha + y sin alpha = p। এখন খেয়াল করে, যেটা আমাদের এই চিত্রের ইয়ার মধ্যে যেটা সরলরেখার ক্ষেত্রে যেটা আমার জানা দরকার, সেটা হচ্ছে কি, এই যে আলফা কোণটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ না, আলফা কোণটার একটু ভিন্নতা দেখা দিতে পারে। কিরকম, খেয়াল করো, আমরা সবসময় যখন এই চিত্রটা নিয়ে চিন্তা করি, তখন দেখা যায় এই সূত্র দিয়ে যখন চিন্তা করি, তখন সবসময় আমরা এই চিত্রটাকে আমরা বিবেচনা করে থাকি। কিন্তু কখনো কখনো কোনো কেসের ক্ষেত্রে এমনও হতে পারে যে সরলরেখাটা আসলে এই পোর্শনে আছে, এইভাবে আছে, এবং তখন এই যে মূলবিন্দু থেকে লম্ব দূরত্বটা p সেম আগের মতোই আছে, কিন্তু তখন হচ্ছে কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা আলফাটা, তখন আমাকে এইদিকে বিবেচনা করতে হবে, বুঝতে পারছি? এবং কখনো কখনো স্টুডেন্ট আসলে এই যে ছোটোখাটো ব্যাপারটা আসলে ভুল করে বসে থাকে। সার্টিফিকেট তোমাদের যাতে কোনো ভুল না হয়, এই জন্য আমি আসলে এই চিত্রটা আসলে দেখিয়ে দিলাম যে এইভাবে কিন্তু এই সমীকরণটাকে অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।